এই ছেলেটা ছোটবেলা থেকে অনাথ আশ্রমে বড় হয়েছে। একদিন তার আসল বাবার সাথে দেখা হলেও তারা কেউ কাউকে চিনতে পারে না। ছেলেটা তার পালিত বাবাকে বাঁচানোর জন্য আসল বাবার থেকে 1 কোটি টাকা হাতিয়ে নিতে পিছনে লেগে থাকে। এমনই গল্প নিয়ে 2024 সালে মুক্তি পেয়েছিল মা নানা সুপার হিরো নামের এই মুভিটা, যার বাংলা অর্থ হলো আমার বাবা একজন সুপার হিরো। যারা বাবাকে ভালোবাসেন তাদের এই মুভিটা অসাধারণ লাগবে। তাহলে চলুন গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা দেখি একটা লোক তার ছোট বাচ্চাকে নিয়ে অনাথ আশ্রমে এসেছে। তার পরিবার বলতে কেউ নেই। তার ওয়াইফও সবাইকে ছেড়ে এই পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছে। আর তিনি একজন ট্রাক ড্রাইভার বলে এই ছেলেটাকে দেখার মতো আর কেউ নেই। তাই তিনি উপায় না পেয়ে সেই বাচ্চাটাকে এই আশ্রমে রেখে যায়। বাচ্চাটাকে দিয়ে সে বাহিরে এসে সেই ব্যাপারগুলো নিয়ে চিন্তা করতে থাকে। তখন একটা ছেলে এসে বলে, বস চলুন, সময় হয়ে গিয়েছে, ট্রাকের মালগুলো নিয়ে এখন আমাদেরকে রওনা দিতে হবে। তারা এবার ট্রাক নিয়ে রাতের বেলা যাচ্ছিল। পথের মধ্যে তাদেরকে পুলিশ আটকায়। প্রকাশ তো খুবই ভালো লোক, সে বলে, স্যার এই গাড়িতে কিছু নেই, মাল রয়েছে, সেগুলো আমরা পৌঁছে দিচ্ছি। পুলিশ তাকে নামতে বললে সে নেমে এসে বড় অফিসারের সাথে কথা বলতে থাকে। এদিকে আমরা সেই ছেলেটাকে দেখি সে পুলিশকে দেখে অনেকটা ভয় পেতে থাকে। পুলিশেরা তাদের গাড়িটা যখন চেক করতে আসবে সেই ছেলেটা ভয়েতে দৌড়ানো শুরু করে। তখন পুলিশ বুঝতে পারে কিছু তো একটা ঘাবলা রয়েছে। পুলিশেরা চেক করে দেখে সেই গাড়িতে করে অনেকগুলো গাঁজা নিয়ে যাচ্ছিল। প্রকাশ তো এসবের কিছুই জানে না, সে অবাক হয়ে যায়, কারণ সেই ছেলেটা এসব করেছে। তারা তাকে ধরতে না পেরে প্রকাশকে ধরে জেলে নিয়ে যায়। জেলের মধ্যেও সে শুধু বলতে থাকে, স্যার আমি কিছুই করিনি স্যার, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। এদিকে তার বাচ্চাটাকেও দেখানো হয়। আশ্রমের মহিলারা সেই বাচ্চাটাকে ভালোই দেখাশোনা করতে থাকে। তারা সেই বাচ্চাটার একটা ছবি উঠায় আর ফর্ম ফিল আপ করার সময় সেই বাচ্চাটার তারা নিজেরাই একটা নাম দিয়ে দেয়। এদিকে জেলের মধ্যে আমরা দেখি সেইখানকার সবাই লটারির টিকিট কাটে। এটা দেখে প্রকাশও লটারির টিকিট কাটে, কিন্তু কোনোভাবে কখনো সে জিততে পারেনি। এদিকে রাতের বেলা প্রকাশের বাচ্চার সে ফর্মটা সেখানেই ছিল, সেটা বাতাসে উড়ে গিয়ে অন্য একটা জায়গায় গিয়ে পড়ে। সিন এখানে কাট হয়ে অনেক বছর পর দেখানো হয়। প্রকাশের ছেলে জনে এখন অনেক বড় হয়ে গিয়েছে। জনে তাদেরই বাজারে মর্গান নামের একটা লোকের থেকে টাকা ধার নিতে আসে, কিন্তু সেই লোকটা তাকে টাকা দেবে না বলে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। তখনই জনে একেবারে তার সামনে চলে আসে আর বলে, ভাই প্লিজ আমাকে টাকাগুলো ধার দিন, আমি কিছুদিনের মধ্যে আপনাকে শোধ করে দেব। বিশ্বাস না হলে এই যে আমার এই স্কুটিটা আপনার কাছে রেখে দিন। এবার সেই লোকটা তার সেই স্কুটিটা নিয়ে তাকে সেই টাকাগুলো দিয়ে দেয়। জনি টাকা নিয়ে সেখান থেকে যাবে, ফিরে এসে আবার তাকে বলে, ভাই প্লিজ আমাকে একটু কয়েকটা দিনের জন্য আপনার বাইকটা ধার দেবেন। লোকটা প্রথমে বুঝতে পারে না। সে এবার তার থেকে চাবি নিয়ে তার সেই স্কুটিটাও নিয়ে নেয়। এবার সে সেই টাকাগুলো এনে একটা লোককে সেগুলো দেয়। লোকটা বলে, তোর বাবাকে ভালো হয়ে যেতে বল, সে যেন আর এভাবে সুদের উপর টাকাগুলো না নেয়। আসলে জনিকে ছোটবেলা থেকে আশ্রম থেকে নিয়ে এসে তার এক পালিত বাবা মানুষ করেছে। তিনি এর ওর থেকে লোন নিয়ে বেড়ায়, সেগুলো জনিকে পরিশোধ করতে হয়। জনি এখানে একটা কারের গ্যারেজ দিয়েছে, সে সেখানে কাজ করে। তিনি তার পালিত বাবা হলেও জনি কিন্তু তার বাবাকে প্রচন্ড ভালোবাসে, কিন্তু তার বাবা একটু তাকে কম পছন্দ করে। এখন একটা গানের মাধ্যমে তাদের সেগুলোই দেখানো হতে থাকে। তার বাবা লোন করে আসলে সেই টাকাগুলো গিয়ে ফিরিয়ে দেয়। দুজনে ছবি তুলতে গেলে ক্যামেরাম্যান তাদেরকে একটু আরো কাছে কাছে আসতে বলে, তখন কাকু আর তার সাথে ছবি তোলে না। এদিকে আমাদের প্রকাশ নামে সেই লোকটাকে দেখানো হয়। তিনি এখন অনেক দিন পর জেল থেকে ছাড়া পেয়েছে, আর ছাড়া পেয়ে তিনি সেই আশ্রমে চলে এসেছে। কিন্তু তিনি এখানে এসে দেখে সেটা আর অনাথ আশ্রম নেই, সেখানে শুটিং এর কাজ চলছে। তিনি আশ্রমের ব্যাপারে সেখানকার লোকজনকে জিজ্ঞাসা করলে তারা কেউই এ ব্যাপারে সঠিক তথ্য দিতে পারে না। তখন আমাদের এই রুমের ভেতরে তার ছেলের ছোটবেলার সেই ফর্মটা দেখানো হয়। সেটা বাতাসে উড়ে এসে এখানে পড়েছিল। প্রকাশ সেটা দেখতে পায় না, তখন সেখান থেকে চলে আসে। প্রকাশের জেলে থেকে অভ্যাস হয়ে গিয়েছিল, সে এখন প্রতিনিয়ত সেই লটারির টিকিটগুলো কেটে থাকে। তার সাথে এই লোকটা তাকে বলে, ভাই তুমি এই লটারিগুলো কেটে টাকা নষ্ট করো কেন? তখন প্রকাশ বলে, আসলে আমার এটা অভ্যাস হয়ে গিয়েছে, আর হতে পারে কোনো একদিন আমার ভাগ্যে লেগেও যেতে পারে। এদিকে আমরা নন্দিনী নামের একটা মেয়েকে দেখি। জনির আগে থেকেই এই মেয়েটার সাথে সম্পর্ক ছিল। কথা বলতে বলতে দিদি বিয়ের কথা বলে রাগ করে সেখান থেকে উঠে চলে আসে। তার রাগ ভাঙানোর জন্য ভাইও তার পিছনে একটা বাসে উঠে পড়ে। এখন সে পিছনে ছিল আর দিদি সামনে, তাই কাগজে লিখে সে লোকগুলোকে দিয়ে বলে সামনে দিতে। লোকগুলো যখন এক এক করে সামনে দিচ্ছিল তখন আমরা দেখি সেই বাসের মধ্যে প্রকাশও উঠেছে। প্রকাশ সেই কাগজটা নিয়ে তাকে দেয়। দিদি সেটা হাতে পেয়েও মন খারাপ করে থাকে। তখন ভাই নিজেই সামনে আসে। সেখানেই তার নিজের বাবা প্রকাশও বসেছিল, কিন্তু কেউ কাউকে চিনতে পারে না। একটু পর প্রকাশের ফোন আসলে সে উঠে চলে যায়। ভাই এবার তাকে বুঝিয়ে কোনো মতে মানিয়ে নেয়। এবার একটা গানের মাধ্যমে তাদের ঘনিষ্ঠতা দেখানো হয়। জনি আবার কাকুকে দেখতে পেয়ে সেখানে লুকিয়ে থাকে। এসব দেখে দিদি তো বেশ মজাই পায়।
একদিন একটা লোক তার বাবার থেকে টাকা পায়, সেজন্য তিনি বাসায় এসে তার বাবার নামে খারাপ খারাপ কথা বলতে থাকে। তখন জনি তার এইভাবে হাত ধরে বলে, আর একবার যদি আমার বাবার সম্পর্কে খারাপ কিছু বলিস তাহলে তোকে মেরেই ফেলবো। একটু পর সেই লোকটা চলে গেলে কাকু বাসায় এসে সেই কারণে রাগারাগি করতে থাকে, বলে টাকা দিতে পারবি না তাই বলে কি ওই লোকটাকে মারবি? তুই আমার জীবনে এসে আমার পুরো জীবনটাই ধ্বংস করে দিয়েছিস। এই কথাগুলো শুনে জনির মনটা অনেক খারাপ হয়ে যায়। এরপর থেকে সে শুধু তার বাবার কথাগুলোই ভাবতে থাকে। সে যেন কোনোভাবেই কাজে মন বসাতে পারছিল না। ওদিক থেকে নন্দিনী তাকে ফোন করলেও সে ফোনই রিসিভ করে না। একদিন কাকু এসে শহরের সবচেয়ে বড় ব্যবসায়ীর থেকে অনেকগুলো টাকা ধার নেয়। এদিকে প্রকাশ নামে সেই লোকটা অর্থাৎ জনির আসল বাবাকে দেখানো হয়। তিনি বরাবরের মতোই লটারির টিকিটগুলো কেটে যাচ্ছিল, কিন্তু ভাগ্য তার সহায় হয় না। একদিন বৃষ্টির মধ্যে তিনি সেই আশ্রমে এসে বসেছিল। তখন বাতাসে তার ছেলের ছোটবেলার সেই কাগজটা উড়ে তার কাছে আসে। সে কাগজটা দেখলে তার ছেলের ছবি দেখে সে চিনতে পেরে যায়। প্রকাশ তখন সেটা জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এদিকে আমরা দেখি জনিও তার ছোটবেলার ছবিগুলো বের করে দেখছিল। সিন এখানেই কাট হয়ে পরের দিন রাতের বেলা জনের ফোনে থানা থেকে একটা ফোন আসে। সে তাড়াহুড়ো করে এসে তার একটা পরিচিত পুলিশ ছিল তাকে নিয়ে পুলিশ স্টেশনে আসে। সেখানে সে জানতে পারে তার বাবাকে পুলিশ ধরে এনেছে, কারণ তিনি শহরের ব্যবসায়ীর থেকে অনেক টাকা ধার নিয়েছিল, কিন্তু সেটা সময় মতো ফেরত দিতে পারেনি। তাই তাকে পুলিশ ধরে এনে এইভাবে টর্চার করছে। জনি এইসব দেখে পাগলের মতো হয়ে যায়। সে শুধু কান্না করতে থাকে আর শুধু বলতে থাকে, থামো, এসব কেন করছো, আমি টাকা দিয়ে দেব। কিন্তু কোনোভাবেই তারা তাকে ছেড়ে দিচ্ছিল না, কারণ সে যার থেকে টাকা নিয়েছিল তিনি অনেক প্রভাবশালী লোক। তিনিও সেখানে এসেছে। জনি এসে তার সাথে কথা বলে। তিনি বলে, তোর বাবা যা টাকা নিয়েছিল সেটা সুদসহ 1 কোটি টাকা হয়ে গিয়েছে। এটা শুনে জনি এখন কি করবে বুঝতে পারছিল না। সে শুধু বলে, স্যার আমাকে কিছু সময় দিন, আমি এই টাকাগুলো পরিশোধ করে দেব। আপনি তাদেরকে বলুন তারা যেন আর আমার বাবাকে না মারে। এই বলে জনি সেইখান থেকে চলে আসে এবং সে তার পরিচিত অনেক মানুষের কাছে যায় টাকা নেওয়ার জন্য, কিন্তু সে কারো থেকে কোনো টাকা সাহায্য পায় না। তখন এদিকে আমরা দেখি প্রকাশের ভাগ্য আজ খুলে গিয়েছে। সে এবার লটারিতে 1,50,00,000 টাকার মতো জিতেছে। প্রকাশ এসব দেখে তার নিজের চোখে যেন বিশ্বাস করতে পারছিল না। সে এবার তার সাথে ওই লোকটাকে নিয়ে সেই টাকাগুলো নেওয়ার জন্য বেরিয়ে পড়ে। তারা যখন রেলওয়ে স্টেশনে আসে, পুলিশেরা সেই ছেলেটাকে সন্দেহের বশে ধরে নিয়ে যায়। প্রকাশ তখন ভয়ে ট্রেন থেকে নেমে এদিকে আসে। তখনই সেইখানে একটা বাস আসলে প্রকাশ সেই বাসে উঠে পড়ে। আমরা দেখি সেই বাসের মধ্যে জনিও ছিল। প্রকাশ হঠাৎই সেইখানে অজ্ঞান হয়ে পড়ে গেলে জনি তাকে একটা হাসপাতালে নিয়ে আসে। জ্ঞান ফিরে সে যখন দেখতে পায় সেই হাসপাতালে, প্রথমেই সে তার ব্যাগটা চেক করে, দেখে তার টিকিট ঠিকই আছে। তখন তিনি নার্সকে জিজ্ঞাসা করে, আমাকে এখানে কে এনেছে? নার্স বলে, আপনাকে যিনি এনেছে তিনি ওষুধ নিতে গেছে। একটু পর জনি ফিরে আসলে প্রকাশ তাকে দেখতে পায়। জনি বলে, আপনার ফ্যামিলির নাম্বার দিন, আমি তাদেরকে ফোন করে এখানে আসতে বলি। প্রকাশ তখন তাকে বিশ্বাস করে সব বলে দেয়। তাকে সে সেই লটারির টিকিটও দেখায়, বলে, আমি এই লটারির টাকাগুলো জিতেছি, এই টাকাগুলো নিয়ে আসতে আমাকে একটা জায়গায় যেতে হবে, তুমি কি আমাকে সেখানে নিয়ে যেতে পারবে? তখন জনি ভাবতে থাকে, আমারও তো 1 কোটি টাকা প্রয়োজন, কারণ আমার বাবা জেলে আছে, তাকে ছাড়িয়ে আনতে হবে। প্রকাশ তো তাকে বিশ্বাস করে সব বলে, কিন্তু জনি এসব দেখে লোভে পড়ে যায়। সে এবার বাইরে এসে তার এক বন্ধুকে ফোন করে। এসব নিয়ে সে তার সাথে কথা বলছিল। তখনই সেখানে প্রকাশ আসতেই সে ফোন রেখে দেয়, যাতে সে কিছু টের না পায়। সে এবার অটোতে করে তাকে নিয়ে যাওয়ার সময় অনেক কিছুই ভাবতে থাকে। ওদিকে জেলের মধ্যে কাকুকেও দেখানো হয়। একটু পরই তারা গ্যারেজে আসে আর তার গাড়ি নিয়ে তারা দুজনে বেরিয়ে পড়ে। রাত পেরিয়ে সকাল হলে তারা তখনও রাস্তা দিয়ে যাচ্ছিল। জনি কিন্তু এখনো জানে না যে এই প্রকাশই তার আসল বাবা। প্রকাশও জানে না। প্রকাশ একটু জনিকে বেশি বিশ্বাস করে ফেলে। রাস্তার মধ্যে দাঁড়িয়ে একসাথে শার্ট কেনা, খাবার খাওয়া, আরো অনেক কিছু। এভাবে চলতে চলতে প্রকাশকে একটা জায়গায় গিয়ে পিসাব লাগলে সে গাড়ি থেকে নামে। তখন জনি ব্যাগের মধ্যে সেই টিকিটটা খুঁজতে থাকে। সে টিকিটটা নেওয়ার আগেই প্রকাশ গাড়িতে চলে আসে। এবার যেতে যেতে অনেকটা পথ পাড়ি দিলে প্রকাশ এবার তার ছোট বাচ্চার ছবিটা দেখতে থাকে। তখন সেটা হাত থেকে উড়ে গিয়ে গ্লাসের সাথে লাগলে জনি সেই ছবিটা নিয়ে দেখতেই যাবে, তখনই প্রকাশ সেটা নিয়ে নেয়। সে আর তার ছবিটা দেখতে পারে না। এবার রাস্তার মধ্যে একটা জায়গায় গাড়ি থামিয়ে সে ফার্মাসিতে গিয়ে কিছু ঔষধ নেয়, সাথে কিছু ঘুমের ঔষধও কিনে নেয়। সে ওই ঘুমের ঔষধগুলো পানির সাথে মিশিয়ে তাকে খেতে দেয়, কিন্তু কাকু তখন সেটা খায় না, রেখে দেয়। গাড়ি চালাতে চালাতে তার পিপাসা পেলে সে মুখে নিতেই তার মনে হয়, আরে এই পানিতে ঘুমের ঔষধ মিশানো আছে, আর তখনই সে মুখ থেকে সে পানিগুলো ফেলে দেয়। এভাবে লম্বা একটা জার্নির পর তারা একটা জায়গায় এসে থামে। সেখানে জনি গিয়ে নন্দিনীর সাথে কথা বলতে থাকে। এদিকে কাকু সেই পানি দিয়ে মুখ চোখ ধুয়ে ফেলে। তারা এবার সেখানকার একটা হোটেলে খাবারও খায়। খাবার টাবার খেয়ে তারা আবারও রওনা হয়। রাতের বেলা তারা একটা বারে এসে মালটাল খেতে থাকে। প্রকাশ তার ব্যাগ রেখে
ওয়াশরুমে যাচ্ছিল তখন কিছু লোকের সাথে তার ঝামেলা হয়। জনি এবার কোনো মতে তার ব্যাগ থেকে সেই লটারির টিকিটটা বের করে আর বাইরে এসে কার নিয়ে সেখান থেকে কেটে পড়ে। সে একটু দূরে এসে দোকানের সামনে বিড়িটা ধরাতেই যাবে তখনই তার বাবার পাওনাদার তাকে ফোন করে। সে তার সাথে কথা বলে ফোন রেখে সেই লটারির টিকিটটা বের করে। তখনই সে দেখে আরে শালা এই টিকিটের মেয়াদ তো শেষ হয়ে গিয়েছে, এখন সে কি করবে সে বুঝতে পারছিল না। সে আবারও গাড়ি নিয়ে তার কাছে ফিরে যেতে থাকে। ওদিকে আমরা দেখি অলরেডি প্রকাশ লোকজনের সাথে ঝামেলা শুরু করেছে, তারা তাকে ধরে মারতে যাবে তখনই সেখানে জনি চলে আসে। সেই লোকগুলো তার উপর আক্রমণ করতে যাবে তখনই সে একটা বন্দুক বের করে। এটা দেখে তারা তো সবাই ভয় পেয়ে যায়। তখন সে কোনো মতে প্রকাশকে নিয়ে সেইখান থেকে চলে আসে। বাইরে আসতেই সে বলে আমার পিশাব লেগেছে। তারা আবারও সেইখানকার বাথরুমে আসে। সেখানে প্রকাশ যখন ট্যাঙ্কি খালি করছিল তখন পিছন থেকে জনি তার উপরও বন্দুক তাক করে। শুধু তাকে করে না, গুলি চালিয়েও দেয়। তখন আমরা দেখি এটা খেলনা বন্দুক ছিল। এবার সে তার ব্যাগ চেক করে দেখে তার ছেলের ছোটবেলায় সেই ছবিটা নেই, সেটা হয়তোবা ভিতরে পড়ে গিয়েছে, তাই তারা আবারও সেইখানে আসে। এবার তারা ছবিটা খুঁজছিল তখনই সেইখানে বন্দুক নিয়ে একটা লোক আসে আর তিনি নিচে সেই ছবিটা খুঁজে পায়। জনি এসে সেই ছবিটা দেখতে যাবে তখনই প্রকাশ এসে তার হাত থেকে সেই ছবিটা নিয়ে নেয়। সে আবারও সেই ছবিটা দেখতে পেল না। এবার তারা সেই লোকটার সাথে কথা বললে সেই লোকটা তাদের সাথে বন্ধুর মতো কথা বলতে থাকে, এমনকি তার সেই বারে বসে তাদেরকে ফ্রিতে মাল খাওয়ায়। সেখানে জনি সেই লোকটার কাছে পরিচয় দেয় এই লোকটা তার বাবা হয় আর সে তার ছেলে। সেখানে সে কথা বলতে বলতে প্রকাশের ব্যাগের চেন খুলে দেখে সেই টিকিটের মতোই অনেকগুলো টিকিট সেই ব্যাগের মধ্যে রয়েছে। মানে প্রকাশ লটারি জিতেছে ঠিকই, কিন্তু সেই টিকিটটা এর মধ্যেই কোথাও রয়েছে। এখন তারা যেই পথ দিয়ে যাবে সেই পথেই লোকটার বাসা, তাই তিনিও তাদের সাথে কারে করে যেতে থাকে। সেখানে পৌঁছালে আমরা দেখি লোকটার বাসায় একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে। তাদের সাথে যেহেতু বন্ধুত্ব সম্পর্ক হয়ে গিয়েছে তাই তিনি তাদেরকেও বাসায় আসতে বলে। জনি এতে রাজি হচ্ছিল না, কিন্তু লোকটা জোর করাতে তারা এবার ভেতরে আসে। সেখানে বিয়ে হচ্ছে, নাচা গানা তো থাকবেই। একটা গান শুরু হলে সেখানে সবাই মিলে অনেক নাচতে থাকে। সেখানে জনি এবং প্রকাশ অনেক মজা করে। এবার যাওয়ার সময় তারা চলে আসবে, লোকটা আবার তাদেরকে ডাকে, বলে সবাই মিলে একটা ফটো তুলে আসো। এবার ছবি তোলার সময় প্রকাশ জনির কাঁধে হাত রাখে। এটা দেখে জনির তার বাবার কথা মনে পড়ে যায় যে সে কখনো তার সাথে এভাবে ছবি তোলেনি। এবার ছবি উঠিয়ে তারা দুইজনে আবারও সেখান থেকে রওনা হয়। ওদিকে জনির পালিত বাবা তখনও জেলের মধ্যেই ছিল। এবার তারা সেখান থেকে একটা হোটেল আসে থাকার জন্য। সেই হোটেলে এই লোকটাকে দেখে প্রকাশ তাকে চিনতে পারে, কারণ এই লোকটা আর কেউ নয়, ওই যে মুভির শুরুতে যে ছেলেটা তাকে ধোকা দিয়েছিল এই লোকটাই সেই। সেও প্রকাশকে দেখে চিনতে পেরেছে, কিন্তু সে তার সাথে কোনো কথা বলে না। পরের দিন সকালে প্রকাশ এসে তার দিকে চেয়ে থাকলে সে তার কাছে এসে বলে, দেখো আমি আগের ওইসব ছেড়ে এখন নতুন করে জীবন যাপন করছি, তুমি আর এখানে কোনো সিন ক্রিয়েট করো না। প্রকাশ শুধু তার কথাগুলো শোনে, কিছুই বলে না। এদিকে জনিকেও বারবার ফোন করে হুমকি দিতে থাকে যে টাকা কবে ফেরত দিবি, টাকা না দিলে তোর বাবাকে মেরেই ফেলবো। এসব শুনে সে তো আরো টেনশনে পড়ে যায়। সে এবার হোটেলে এসে প্রকাশকে খোঁজাখুঁজি করলে সেখানে তাকে দেখতে পায় না। তখন সে একজনের থেকে জানতে পারে সে সকালবেলায় বেরিয়ে গেছে, কোথায় গেছে তাও জানে না। তাই জনি এবার স্কুটি নিয়ে তাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু কোথাও তাকে খুঁজে পাচ্ছিল না। এদিকে আমরা দেখি কাকু তার সেই রুমমেটের সাথে দেখা করেছে যাকে কিছুদিন আগে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। সে ফিরে এসে প্রকাশকে ফোন করে তার সাথে দেখা করেছে, কারণ একটাই, ওই যে সেই লটারির কোটি টাকা। সে তাকে ভালোভাবেই বলে, প্লিজ বন্ধু আমাকে ওই লটারিটা দিয়ে দাও, আমার খুবই টাকার প্রয়োজন। কিন্তু প্রকাশ কোনোভাবেই সেই টিকিটটা তাকে দিতে চাইছিল না। তাই সে এবার তার সাথে জোর করা শুরু করে, এমনকি তাকে মারতেও থাকে। তখনই সেখানে জনি চলে আসে। জনি তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসলে সেই লোকটা তাকেও মারা শুরু করে। জনি কিছু বলে না, শুধু বলে প্লিজ ভাই তাকে ছেড়ে দাও। কিন্তু সেই লোকটা কোনো কথা না শুনে জনিকেই মারতে থাকে। এবার সে একটা পাথর উঠিয়ে জনিকে মারতে যাবে, তখনই প্রকাশ তার পা ধরে ফেলে আর সে মাটিতে পড়ে যায়। তখন জনি উঠে তাকে মারা শুরু করে। সে তাকে মারতে মারতে মেরেই ফেলবে, প্রকাশের কথায় আর তাকে মারে না, ছেড়ে দেয়। এবার সেইখান থেকে সে তাকে একটা হাসপাতালে নিয়ে আসে। ডাক্তার তাকে ডেকে পাঠালে সে যাওয়ার আগে এইখান থেকে তার সামনে টিকিটটা বের করে আর সেই টিকিটটা ব্যাগের মধ্যে রেখে সেই ব্যাগটা জনিকে দেয় দেখে রাখার জন্য। সে ভেতরে গেলে জনি এখন চিন্তা করতে থাকে আমি এখন কি করব। জনি তার বাবাকে বাঁচানোর জন্য কোনো উপায় না পেয়ে সেই টিকিটটা বের করে নিয়ে চলে যাবে, তখনই সামনে প্রকাশ চলে আসে। সে বলে আমার ছেলের ছবিটা রাখতে ভুলে গিয়েছিলাম, তুমি কোথায় যাচ্ছ? তখন জনি কোনো জবাব দিতে পারে না, সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। প্রকাশ এদিকে তাকিয়ে দেখে তার ব্যাগটা খোলা রয়েছে। সে বুঝতে পারে তার টিকিটটা নিয়ে এসে চলে যাচ্ছে। সে তাকে আটকানোর চেষ্টা করলে জনি কোনো মতে সে রুমের ভেতর ঢুকে দরজা লেগে দেয়। প্রকাশ তখন বাইরে কান্না করে বলতে থাকে প্লিজ ওই টিকিটটা নিও না, তুমি আমার ছেলের মতো, তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করো না। জনিও এই কয়েকদিনে তার বন্ধুর মতো হয়ে গিয়েছিল, তাই সেও অনেকটাই ভেঙে পড়ে। জনি এবার সেখান থেকে বেরিয়ে একটা ব্যাংকে আসে আর সেই টিকিটটা দেখিয়ে সেই টাকাগুলো উঠিয়ে নেয়। যাওয়ার সময়
সময় সে একটা জায়গায় দাঁড়িয়ে ভাবতে থাকে আমার এখন কি করা উচিত। সে যাওয়ার পথে তার সাথে যে এখানে খাবার খেয়েছে সেই জায়গাগুলোতেও যায় আর পুরো রাস্তা তার কথাগুলোই ভাবতে থাকে। পরের দিন সকালে তার বন্ধু দেখে জনি ফিরে এসেছে, কিন্তু অবাক বিষয় হচ্ছে তার কাছে কোনো টাকা নেই। সে তাকে বলে কিরে ওই টাকাগুলো কোথায়, যে টাকাগুলোর কথা আমাকে ফোনে বললে, কিন্তু সে কোনো কথা বলে না, চুপচাপ বসে থাকে। তখন আমাদেরকে দেখানো হয় সে ওই টাকাগুলো নিয়ে আসেনি, সে ওই টাকাগুলো সেই লোকের মাধ্যমে প্রকাশকে দিয়ে এসেছে। এসব শুনে তার বন্ধু বলে তুই কি পাগল হয়ে গেছিস, এখন কাকুকে কিভাবে জেল থেকে ছাড়িয়ে আনবি? কিন্তু জনির কাছে এরও কোনো জবাব নেই। তখনই সেখানে একটা পুলিশের গাড়ি আসে। জনি এদিকে তাকাতে সেখানে তার বাবাকেও দেখতে পায়। সে বুঝতেই পারছিল না তার বাবা এখানে কিভাবে আসলো। তখন আমাদেরকে দেখানো হয় তার বাবার লোন পরিশোধ করে তার বাবাকে ছাড়িয়েছে প্রকাশ নিজেই। তিনি যখন তাকে জিজ্ঞাসা করেছিল আপনি কেন আমার লোন পরিশোধ করছেন, তখন প্রকাশ বলেছিল কারণ জনি আমার বন্ধু হয়, আমি আপনার খবরটা তার এই চিঠি থেকে জানতে পেরেছি। তখন আমরা দেখি জনি টিকিটটা নেওয়ার সময় সেই চিঠি লিখে ব্যাগের মধ্যে রেখে দিয়েছিল। কাকু সেই চিঠি নিয়ে এসে জনিকেও দেখায়। তার ছেলের এসব দেখে সে তো ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরে আর কান্না করে বলতে থাকে আমি তোকে ভুল বুঝেছিলাম, আমাকে ক্ষমা করে দে। তার বাবার এসব দেখে সেও তো ইমোশনাল হয়ে যায়। এবার প্রকাশের খোঁজ নেওয়ার জন্য সে এদিকে এসে সেই লোকটাকে ফোন করে। সে বলে আমার সাথে যে লোকটা এসেছিল প্রকাশ, তিনি কি সেখানে আছে? লোকটা বলে না, তুমি টাকা দিয়েছিলে, সেই টাকাগুলো আমি তাকে দেওয়ার পর তিনি তার ছেলেকে খোঁজার জন্য বেরিয়ে পড়েছে। তিনি আরো বলে তার ছেলেকে ছোটবেলায় মাদার তেরেসা নামের একটা অনাথ আশ্রমে রেখে দিয়েছিল আর 25 বছর আগে বিনা অপরাধে তিনি জেলে গিয়েছিল বলে পরে তার ছেলেকেও তিনি হারিয়ে ফেলেছে। এসব শুনে জনি ভাবতে থাকে আরে আমিও তো ওই একই আশ্রমেই বড় হয়েছি। তাই জনি এবার সে আশ্রমে চলে আসে। সেখানে এসে সে তার ছোটবেলার ছবিও দেখতে পায় আর এই মেয়েটার থেকে জানতে পারে প্রকাশই হচ্ছে তার আসল বাবা। সে বলে আপনার বাবা জেল থেকে ছাড়া পাওয়ার পর প্রতিদিন আপনার খোঁজে এখানে আসতো স্যার। জনি এসব শুনে তার বাবার সাথে কাটানো মুহূর্তগুলো মনে হতে থাকে। এসব ভেবে সে প্রায় কেঁদেই ফেলে। সিন এখানে কাট হয়ে কয়েকদিন পর দেখানো হয় জনির বাবা এখন সব ছেড়ে বাচ্চাদের পড়ানো শুরু করেছে। শুধু তাই নয়, তিনি এখন জনিকে অনেক পছন্দ করে। সময় পেলে তিনি জনির ছোটবেলার ছবিগুলো দেখতে থাকে। জনি প্রকাশের সাথে দেখা করার জন্য বের হতেই দেখে তার বাবা তার এই ছোটবেলার ছবিগুলো দেখছে। সে এটা দেখে তো ভীষণ খুশি হয়। জনি বলে বাবা আমি বের হচ্ছি। তখন কাকু বলে ঠিক আছে, দেখে শুনে যেও। এবার সে বেরিয়ে এসে সেই মেয়েটাকে নিয়ে প্রকাশের কাছেই যেতে থাকে। একটু পর তারা পৌঁছলে আমরা দেখি প্রকাশ এখন নিজে এখানে একটা অনাথ আশ্রম দিয়েছে। প্রকাশ তখন সেখানে জনিকে দেখতে পেয়ে অবাক হয়ে চেয়ে থাকে। জনিও তার নিজের বাবার দিকে এক নজরে চেয়ে থাকে। একটু পর তারা দুজনে এখানে বসে কথা বলছিল। জনি বলে আপনি সেবার সেই টাকাগুলো দিলেন কেন? তখন প্রকাশ বলে আমি তোমাকে প্রথম থেকে এত ভরসা করেছিলাম কেন জানো? কারণ হচ্ছে আমার ছেলের নামও ছিল জনি আর আমি তোমাকে সবসময় ছেলে ভেবে বিশ্বাস করেছি। শুধু তাই নয়, তুমি যখন চলে গেলে তখন আমি জানতে পারি আমার 25 বছর আগে হারিয়ে যাওয়া ছেলেটা আর কেউ নয়, তুমি সেই ছেলে। তাই আমি সেই টাকাগুলো দিয়ে তোমার পালিত বাবাকে ছাড়িয়ে এনেছি। এসব শুনে জনিও তো ইমোশনাল হয়ে যায় এবং সে তার হাতের ওপর হাত রেখে সান্ত্বনা দেয়। জনি বলে তাহলে এখন আপনি কি করবেন বাবা? প্রকাশ তখন এই বাচ্চাটাকে কোলে নিয়ে বলে এই যে এদেরকে দেখাশোনা করব আর এই আশ্রমকে আরো বড় করব। এসব শুনে জনি হাসি মুখে সেখান থেকে ফিরে আসতে থাকে আর মুভিটা এখানেই শেষ হয়। তো কেমন লাগলো আজকের এই গল্পটা কমেন্টে অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অল করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।